আচ্ছা, শুরু করছি আজকের আলোচনা। তার আগে সকলকে স্বাগত হোমিও পাঠচক্র গ্রুপে। আজকে আমাদের মাসের দ্বিতীয় রবিবার, 14/6/2026। আজকে আমাদের আলোচনার বিষয়, যেই চ্যানেল থেকে স্যার আমাদের আলোচনা করবে, দ্য ক্রনিক মায়াজম উইথ রেপার্টারি। চ্যাপ্টার হচ্ছে সাম অফ দ্য ওয়েজ ইন হুইচ এ সাপ্রেশন মে টেক প্লেস। দ্বিতীয় পর্বে আলোচনা থাকবে গল্পের মাধ্যমে রোগীলিপি নির্বাচন। গল্পটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, আরেকবার আমি দিয়ে দেবো। তো আমরা দুটো পর্বে আলোচনা রাখবো। আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার অমরনাথ চক্রবর্তী মহাশয়। স্যার, আরো আরো অনেক স্যার উপস্থিত থাকবেন, তারাও সঙ্গে থাকবেন আশা করছি। আর আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করবেন না, এটা খেয়াল রাখবেন। পার্থ ঢুকেছে নাকি? পার্থ ঢুকেছে? না স্যার, পার্থ স্যার এখনো ঢুকেননি। ও, পার্থ ঢুকেনি। ও, ব্যস্ত আছে হয়তো। ঠিক স্যার আছে, তাহলে শুরু অসুবিধা। করুন। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, স্যার। আর আরেকটা স্যার, সকলে রেপার্টারি বইটা সঙ্গে রাখবেন। হ্যাঁ। ওইটা না রাখলে খুব অসুবিধা। আচ্ছা। উপস্থিত সকল চিকিৎসকবৃন্দকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই হোমিওপ্যাথি পাঠচক্র গ্রুপের পক্ষ থেকে। এটা অনেক পুরনো গ্রুপ, মাঝখানে এটা মৃত হয়ে গেছিল। এটাকে আবার সঞ্জীবনী সুধা দিয়ে জাগিয়ে তোলা হয়েছে মাসের একদিন। তা এই যে সাপ্রেশনের যে ব্যাপারটা যেটা আছে, আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে কি? আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনে শুনে যাচ্ছে। ঠিক আছে। সাপ্রেশন ব্যাপারটা হচ্ছে বর্তমান যুগে সবচেয়ে গন্ডগোলের ব্যাপার। মুশকিল কোথায় কি জানেন তো? সাপ্রেশনটা যে বুঝবে তার কিন্তু সামাজিক বলুন আর আর্থিক বলুন ক্ষতিগ্রস্ত হবে সে। কারণ ব্যাপারটা হচ্ছে কি যে সে তো যে কোনো রোগের কষ্ট কমে গেলেই সে তো আরোগ্য বলে একটা ভিডিও ছেড়ে দিতে পারবে জুনিয়রদের শিক্ষার জন্য। জুনিয়রদের যে বাঁশের জন্য সেটা তো বলবে না তারা। এবার ব্যাপারটা হচ্ছে যে আপনারা এই এই শিক্ষাটা যদি আপনারা পেয়ে যান, যদি, তাহলে গন্ডগোল। ব্যাপার হচ্ছে যে আপনারা কি করছেন, এবং সবচেয়ে বড় কথা, হাউ টু অ্যানালাইসিস, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে বুঝতে হয় মিক্স মায়াজম গুলোকে। এই বোঝার জায়গাটা আপনাদের মাথায় আমি ঢোকাতে চাইছি। এবং আপনি রুগীকে যদি প্রভূত সময় না দেন, টেস্ট রেকর্ডিং এ যদি খুব ভালো করে সময় না দেন, তার যদি ইতিহাসগুলো তার যদি না শোনেন, তার কষ্ট দুঃখ, তার জীবনের যে জীবনযাত্রা যেটা, সেটা যদি খুব ভালো করে না শোনেন, আপনি কিচ্ছু করতে পারবেন। ওই হবে আর কি, টাকা পয়সা কামানো হবে, সুনামও হবে, সবই হবে, কিন্তু এই যে তৃপ্তি, যেটা আত্মতৃপ্তি, আমি একটা মানুষকে অসাধারণ একটা আরোগ্য দিতে পারলাম, এইটা আপনি কোনোদিনই পারবেন না। আর ব্যাপার হচ্ছে যে মানুষকে ঠকানো, বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে, এর মতন অসৎ কাজ আর কিছু হয় না। কিন্তু আমরা নিয়ত এই কাজ করেই চলেছি। ফলে আমাদের যাদের বিবেক আছে তাদের কাছে আমার আবেদন যে আপনারা চেষ্টা করুন নিজেদের পরিবর্তন করার। এখানে কি বলছে? ইট ইজ অনলি এ মিক্সড মায়াজম দ্যাট কুড গিভ আস সাচ এ কম্বিনেশন অফ ফেনোমেনা। এর আগে আলোচনা করেছি গত মাসে, যেটা করেছিলাম, সেখানে উনি বলেছেন এপিলেপসি বা ভায়োলেন্ট যে ডিসমেনোরিয়া, এই ক্ষেত্রগুলো সবসময় কিন্তু এগুলো মিক্স মায়াজম। আসলে কি জানেন তো, বর্তমান যুগে জটিল যতগুলো রোগ আপনি দেখতে পাচ্ছেন, যেগুলো কিছুতেই সারানো যাচ্ছে না, কোনোভাবে কিছু করা যাচ্ছে না, সেই রোগের নাম যাই হোক, অল দে আর প্রডিউস ফ্রম দ্য মিক্স মাইজম। যে মিক্স মাইজমের যে ব্যাপারটা হচ্ছে, মিক্স মাইজমের ক্ষেত্রে হচ্ছে না কেন এরকম হচ্ছে? এক ধাচ্ছে ব্যাপার হচ্ছে যে অ্যালোপ্যাথি চিকিৎসক, যেটা হ্যানিম্যান, যেটা ক্রনিক ডিজিজে বলেছেন, যে তাদের এই ভুল চিকিৎসার জন্য এই এই ব্লেন্ডিং গুলো হচ্ছে, ব্লেন্ডিং গুলো হয়ে গিয়ে জটিল হয়ে যায়, জটিল হয়ে গিয়ে গন্ডগোল পাকাচ্ছে। সেটা হচ্ছে মাইজমেটিক গন্ডগোলের কথাটা বলেছে। এই যে গন্ডগোল, এবং হ্যানিম্যান কি বলেছেন, শুধু মায়াজমেটিক গন্ডগোল না, তার সঙ্গে কি কিছু ড্রাগ মায়াজমটাকে জুড়ে দিয়েছে, যেটা এখানে যেই চ্যালেঞ্জ বলেন নাই। তো ফলে আমাদের এখানে যেই চ্যালেঞ্জ যেটা বলেছেন, সেই জায়গাটা আমরা কিন্তু একটু
ভেবে দেখবো কিভাবে এইগুলো কেন 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 এইরকম ইয়ে মিক্স মাইজমের আন্ডারে পড়বে কেন, একটু আমরা এই উদাহরণ কিছু দিয়েছেন এখানে, এখানে কিছু উদাহরণ দিয়েছেন যেই চ্যানেল, এই উদাহরণগুলো একটু আপনাদের দেখতে হবে। সাপোজ উই লুক ওভার দ্য লেটেন্ট মাইজমেটিক সিমটমস। লেটেন্ট মাইজমেটিক সিমটমস মানে কি? লেটেন্ট মাইজমেটিক সিমটম মানে কি, যে মাইজমেটিক সিমটম গুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনি সিমটম দেখতে পাচ্ছেন, অ্যাবনর্মালিটি দেখতে পাচ্ছেন, কিন্তু সেখানে অনেক ক্ষেত্রে দেখবেন সেখানে কোনো কষ্ট নাই, কষ্ট নাই। যেমন ধরুন আপনার ঠোঁটটা অতিরিক্ত লাল, টোস্কা দিলে যেন রক্ত ঝরে পড়বে। আপনার দেখা যাচ্ছে কি ওই এখানে নাক কাটা গণা বলে না, এখানে ধরুন ইয়েটা ক্লেপটা কাটা আছে, এটা আজকাল সেলাই ফেলাই করে দিয়ে ঠিক করে দেওয়া হয়, চেষ্টা করা হয় যতটা, এরকম দেখতে পাবেন। তারপরে কারো দেখতে পাবেন যে আরো আছে, আরো ডিফর্মিটি আছে, আমি সেগুলো যাচ্ছি না, আস্তে আস্তে আসছি, এখানে যেটা বলেছি অন্য জায়গায় ঢুকবো না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। তাহলে কি যাবো, কি দেখবো, একটা মহিলা সম্পর্কে বলছে সি হ্যাজ লাইট ব্রাউন হেয়ার দ্যাট ইজ ড্রাই অ্যান্ড লাস্টারলেস। একটি মেয়ের লাইট ব্রাউন হেয়ার, এটা তো নিশ্চয়ই আমাদের এই বাংলার কোনো মেয়েদের এরকম লাইট ব্রাউন হেয়ার তো পাবেন না। এখানকার তাহলে চুলটা কেমন সেটা দেখে আপনাকে ইয়ে করে, লাইট ব্রাউন এখানে হবে না, লাইট ব্ল্যাক হবে, এগুলো বুঝতে হবে আপনাকে। তো আপনি কি দেখতে পাচ্ছেন চোখের সামনে, আপনার কোন মেয়েরা দেখতে পাচ্ছেন? স্বর্ণকেশী কোনো মেয়েকে দেখতে পাবেন কি? ইউরোপ না হলে পরে, ঠান্ডা দেশ না হলে আপনি দেখতে পাবেন কি? আপনি দেখতে পাবেন না। আপনি সেটা যদি খুঁজ দিয়ে যান তাহলে বিপদ আছে। তারপর বলছি ড্রাই অ্যান্ড লাস্টারলেস, মানে চুলগুলোর কোনো ঔজ্জ্বল্য নেই। চুলে একটা উজ্জ্বলতা থাকে তো, হ্যাঁ, আর এখন তো উজ্জ্বলতার কোনো দরকার নেই, এখন তো মানে চুল সব রঙিন হয়ে গেছে। অল দেয়ার সাইকোটিক পেশেন্ট, এই চুল রং করে বিভিন্ন কালার করে সব শোম্যানশিপ যে চলছে, যেগুলো অল দেয়ার ডেফিনেটলি সাইকোটিক পার্সন। এবং এদের চিকিৎসা করাটা যেমন হচ্ছে খুব কঠিন, অ্যাজ ওয়েল এজ এদের সঙ্গে বন্ধুত্ব করাও খুব গন্ডগোল। খুব সাবধান হতে হবে এদের সম্পর্কে। যে যত বড়ই মহারথী হোক, যত নাম করাই লোক হোক, এই সাইকোটিক পেশেন্ট, এই ডিপ সাইকোটিক পেশেন্টগুলো খুব সুবিধের হয় না। এদের উপরে যাই ভালো দেখুন, ভেতরে গন্ডগোল। এবং এটা আমি ওপেনলি এখানে প্রমাণ করতে পারবো না, কিন্তু যারা আমার খুব ঘনিষ্ঠ কাছাকাছি যে আমরা রোগী দেখে ইয়ে দেখে আমি ভবিষ্যৎবাণী করে দিয়েছি, বহু ক্ষেত্রে ভবিষ্যৎবাণী করে, এখন তারা স্বীকার করছে হ্যাঁ স্যার আপনি তো ঠিকই বলেছিলেন, আমরা তো বুঝতে পারিনি। তাহলে এইটা কেন এখন এইরকম দেখতে পাবেন? এইটা মিক্স মাইজাম কেন? সৌন্দর্য যেটা, সৌন্দর্য বা স্বাভাবিক গঠন যেটা আছে, স্বাভাবিক গঠন একটা আছে। এবার স্বাভাবিক গঠনের উপরে আমি কি করছি সেটাকে আমার পছন্দ হচ্ছে না, আমি কি করছি সেটা রং ঝং মাখিয়ে বিভিন্ন রকম কায়দা কানুন করছি, করে আমি শো করছি। দেখবেন আজকাল বাপের টাকা ধ্বংস বলুন, দরকার হলে বাপের পকেট কেটে হোক, মায়ের ইয়ে কারো ছিনতাই করে হোক, যেভাবেই হোক আমার এটা করতে হবে। 5 টাকা রোজগার করার ক্ষমতা নেই, 500 টাকা চুলের পেছনে দেবো, কোনো অসুবিধা নেই। এই যে তার অতিরঞ্জন, এই যে তার মানে আর কি ইনকোঅর্ডিনেশন, অসঙ্গতি জীবনযাত্রার মধ্যে, আমার 5 টাকা রোজগার নেই, 500 টাকার আমি চুলের বাহার করবো, ওয়াই? দ্যাট ইজ সাইকোটিক। এটাও মিক্সড মাইজমের অবস্থা। তাহলে এখানে সোরা তো আছে, সোরা না থাকলে তারপর কি তার কি মনে হচ্ছে যে আমার চুলটা সুন্দর হচ্ছে না, এই সোরা হচ্ছে না। এই যে আমাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। পরিবর্তনশীলতা কি? পরিবর্তন ন্যাচারাল থেকে অ্যাবনর্মালে আসতে হবে, যদিও তারা অ্যাবনর্মাল বলবে না, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে পরিবর্তনশীলতা, এটা হচ্ছে সোরার বৈশিষ্ট্য। এইবার আমি কি করছি, রং দিয়ে ওরকম করছি। রং দিয়ে কি করছি, অ্যাকচুয়ালি চুলগুলো তো নকল চুল, এগুলো অরিজিনাল চুলের কালার কি? নকলের পূজারি। পরীক্ষার হলে যদি নকল করেন, আপনাকে কেমন পুজো করবে যদি ধরা পড়েন? আপনি যদি জাল নোট করেন, নকল করেন, আপনাকে কি পুজো করবে? করবে না। এবার বুঝতেছেন, এরা হয়তো ওই স্ট্যান্ডার্ডের সাইকোটিক নয়, কিন্তু দে আর সাইকোটিক। তাহলে বুঝতেই পারছেন যে আপনি একটা মানুষকে অ্যাট এ গ্ল্যান্স দেখলে ধরে ফেলতে পারবেন। কেউ দাড়িতে করছে, ওইসব করছে, খুব ডেঞ্জারাস লোক এরা। কথাগুলো শুনতে খারাপ লাগবে,
তা রোগীর কিছু বলার আগে আপনি বুঝে নিলেন যে এই পেশেন্টটা অ্যান্টিসাইকোটিক এটা দিতে হবে। তাহলে মিক্স মাইজমের এই যে ব্যাপারটা, সে খুব সেজে গুজে এসছে, সুন্দর একদম সফিস্টিকেটেড সেজে গুজে এসছে, তার সঙ্গে এইগুলো চুলটা দাড়িটা এগুলো আপনি দেখতে পাবেন না। তাহলে এবার হচ্ছে কি, এইখানে কিন্তু এখানে যেই চ্যালেঞ্জ কিন্তু এই জায়গাটা বলেননি, এখানে যেটা বলছেন ডেন্টাল আর্চ ইজ ইমপারফেক্ট। ডেন্টাল আর্চ বলতে এই যে দাঁতগুলো, যেটা এটা ইউ আকৃতির মতন কিছুটা না, এই যে এইভাবে গিয়ে এইভাবে গেছে না কিছুটা, ওই অশ্বক্ষুরের ইয়েগুলো এইরকম ইউ আকৃতি। তো এই যে ডেন্টাল আর্চটা, এই ডেন্টাল আর্চটা ইনকমপ্লিট। ডেন্টাল আর্চ ইনকমপ্লিট হলে কি তার ব্যথা করে না? ব্যথা করে না। সে কি ওই দাঁত দিয়ে খেতে পারে? না, খেতে পারে, সবাই পারে। তাহলে এই যে ব্যাপারটা হলো কি, যে এই যে পেশেন্টটা ডেন্টাল আর্চটা এরকম ডিফর্ম হয়ে গেল, এই যে ডিফর্ম যেটা হয়ে গেল, দেয়ার ইজ ডেফিনেটলি সিফিলিস ইন মায়াজম। এবং সিফিলিসের সঙ্গে সোরার একটা খুব মজার জায়গা আছে, বিপরীত সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রে। ফলে বুঝতে পারছেন যে সোরার যেমন একটা দেখতে সুন্দর একটা বেশ চেহারা যেমন আপনি দেখতে পাবেন, এইখানে কিন্তু সিফিলিস যদি সেখানে থাকে সেইটা ঠিক তার উল্টোটা হবে। এখানে হচ্ছে কি, এই দাঁতগুলো গঠন হয়নি। কেন হয়নি? পারফেক্ট হয়নি। কেন হয়নি? এখানে হচ্ছে তার সোডিয়াম, মূলত সোডিয়াম না, ক্যালসিয়াম মেটাবলিজমে গন্ডগোল। এই যে যখন মিনারেল মেটাবলিজমের গন্ডগোলটা দেখতে পাই, আপনারা দেখতে পান না আজকাল, তো পরীক্ষা করে দেখতে পান ক্যালসিয়াম অভাব কি পটাশিয়াম অভাব, এগুলো সব তো দেখতে পান আপনার। এগুলো কি? এগুলো অল দে আর সিপ্লিটিক ইন নেচার। ফলে এখানে ব্যাপার হচ্ছে কি, এই যে তার মেটাবলিজমের গন্ডগোল, যার জন্য কি হয়, ইমপারফেক্ট হয়। আবার যদি কোন ক্ষেত্রে ইমপারফেক্ট হয়, যে ক্ষেত্রে সোরাটা লেটেন্ট কন্ডিশনে থাকে। দেখুন, আগেই কিন্তু লেটেন্ট মায়াজমেটিক সিমটম কথাটা বলেছে। লেটেন্ট সোরাটা যখন লেটেন্ট কন্ডিশনে থাকে, লেটেন্ট কন্ডিশনে সোরার প্রকাশটা অতটা পাবেন না, কিন্তু সোরা আছে। এবার তাহলে কিছু অ্যাক্টিভ সোরার সঙ্গে যদি এই ক্যালসিয়ামের যে মেটাবলিজম গন্ডগোল, তখন কি হবে, সেই ছেলেটা তার বয়সের তুলনায় দ্রুত গতিতে লম্বা হবে। ইউক্যালিপটাস গাছের মতো চচ করে বাড়তে থাকবে। আমরা দেখতে পাই অনেক ছেলে আজকাল দেখতে পাই তাল গাছের মতো লম্বা হয়ে গেছে, দ্রুত গতিতে বাড়ছে। এগুলো আপনার পড়েছেন তো, ক্যালকুলিয়াস ফসে পড়েন নাই? পড়েছেন। এটা হচ্ছে কেন? অ্যাক্টিভ সোরার সঙ্গে তার সোরার তো একটা গতি আছে, সোরার একটা গতি আছে। এবার এই যে সোরার যে একটা গতি আছে, সেই গতিটার সঙ্গে কি হলো, অ্যাক্টিভ সোরার সঙ্গে কে জুড়লো? সিফিলিস জুড়লো। তখন কি হবে, এই গতিটা চরম জায়গায় চলে যাবে। এক্সট্রিমিস্ট সিফিলিস যোগ হলেই একটা এক্সট্রিম, সোরার কোয়ালিটিটাই এক্সট্রিম জায়গায় চলে যাবে। একটা সহজ উদাহরণ দিই, আপনারা দেখবেন সোরার পেশেন্ট গরম খেতে ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে। এবার যখনই আপনি দেখবেন সিফিলিসের সঙ্গে মিশ্রণ হবে যখন, তখন সে কি বলবে, কড়াই থেকে তুলে খেতে ভালোবাসি, আমার তো পুড়ে যাবে, আমাদের চা খেতে কতবার জিভ পুড়ে গেছে, তা ঠিক নেই, আমি ওই জন্য একটু কায়দা করে খাই, আমি খেতে পারি, কিন্তু অনেকে ওইটাই খায়। তাহলে ব্যাপারটা কি হলো, ও কি করছে, এক্সট্রিম গরমটা খাচ্ছে। এক্সট্রিম গরমটা খাচ্ছে কেন? যখনই আপনারা এই চিকিৎসা করবেন, যখন এরকম ডিজায়ার অ্যাভারশনে ডিজায়ারের জায়গায় দেখতে পাবেন, তখন বুঝতে পারছেন যে এটা তাহলে এক্সট্রিম লেভেলে সে কিন্তু গরমটা খাচ্ছে। সেটা হচ্ছে সোডা সিপিরিট কম্বিনেশন বা টিউবারকুলার স্টেট। টিউবারকুলার মায়াজম কথাটা বলবো না, কারণ কথাটা সম্পূর্ণ ভুল চলছে। এবং এই ভুলটা মূলত কিন্তু যেই জ্বালানি কানুটা করে গেছেন, যদিও পরবর্তীকালে উনি ওরা বলেছেন যে এটা ধরলে হবে না, টিউবারকুলার মায়াজম বা এই যে সিউডোসোডা, এটা পরবর্তীকালে উনি বলেছেন বোঝার সুবিধার জন্য বলেছি। এই জায়গাটা আমরা আর দেখিনি, এই জায়গাটা অধিকাংশ লোকই দেখেনি, শুধু দেখেছে হ্যাঁ একটা টিউবারকুলার মায়াজম হয়ে গেছে। এখন দেখবেন টিউবারকুলার মায়াজম করে দিচ্ছি। মায়াজম হতে গেলে তার প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি তিনটে স্টেজের ম্যানিফেস্টেশন লাগবে, তবে সেটাকে মায়াজম বলবো, মানে যে মায়াজমটা হচ্ছে ওই ট্রু মায়াজম। কিন্তু এখন তো দেখবেন সব এক একটা রোগের নাম ধরে ধরে মায়াজম বার করে তার সঙ্গে তার কিছু অনুগামী আছে, তাদের দিয়ে সব খাওয়ানো হচ্ছে।
এখন তো রিংওয়ার্ম মাইজোম হয়ে গেছে, টাইফয়েড মাইজোম হয়ে গেছে, ক্যান্সার মাইজোম হয়ে গেছে, চলছে। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, আপনি রুগীটা দেখে বুঝতে পারছেন যে কোন মাইজোমটা কি অবস্থায় আছে। আমি তো উদাহরণ দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে, লেটেন্ট সোডার সঙ্গে ক্যালসিয়ামের মেটাবলিজম হলে কি হবে, এবং আমি উদাহরণ দিয়ে দিলাম ক্যালকেরিয়া ফসফেট যখন অ্যাক্টিভ সোডার সঙ্গে যখন মিশন হবে, তাহলে দেখতে হবে কোনটা অ্যাক্টিভ সোডা কোনটা লেটেন্ট সোডা। এখানে কিন্তু লেটেন্ট সোডার গল্পগুলো কিন্তু হ্যানিম্যান বলেছে, যার জন্য সোডাকে আমি অনুপস্থিত দেবো, কিন্তু সোডা তো শরীরে অনুপস্থিত হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল কজ। এবং ওইটা সোডা যদি না থাকে, অন্যগুলো অ্যাকোয়ার্ড যে মায়াজমগুলো সেগুলো আসবেই না। মানে যেখানে যেখানে সাইকোটিক আছে বা সিপিলিটিক মায়াজম আছে, সোডা অবশ্যই আছে, কারণ ওর না থাকলে ঢুকতে পারবে না। এইবার তারপর কি বলছে, দ্য টিথ ক্লাব শেপড, তার দাঁতগুলো হচ্ছে কি, দাঁতগুলো আমাদের কিরকম, একটু উপর থেকে একটু সরু হয়ে এসছে, তো ক্লাব শেপ মানে কি, আঙুলের এই ডগার মতো গদার মতো কিছু, সোজা কথা মোটা টাইপ। তাহলে এটাও কি হলো, শেপ হচ্ছে না। অরিজিনাল যে শেপটা, যেটা অরিজিনাল তার যে শেপ, যে আকৃতিটা তার হওয়া উচিত আপনার ন্যাচারাল দাঁতের, সেটা এখানে আপনি পাবেন না। এটাকে বলে ডিফর্মিটি। এই ডিফর্মিটিটা কিন্তু যেই চ্যালেঞ্জ খুব সুন্দর বলেছেন একটা জায়গায়, ডিফর্মিটি অলওয়েজ সিপিলিটিক ইন নেচার। এরপরে কি বলছেন, এরপরে কি বলছেন, এই যে ক্লাব শেপড অ্যান্ড ইরেগুলার। ইরেগুলার মানে কি, রেগুলার মানে যেভাবে তার শেপটা হওয়া দরকার সেখানের মধ্যে তার এক এক জায়গায় এক এক রকম, এক একটা দাঁতে এক এক রকম দেখতে পাবে, ইরেগুলার। তারপর কি বলছে, ইনসিসার যে টিথ আছে সেখানে কি স্লাইড সেরেটেশন, সেরেটেশন মানে করাত, করাত, করাতের মতো দেখাচ্ছে। এটা কি স্বাভাবিক হাড়ের গঠন, করাতের মতন? আপনি তো অনেকেই দেখতে পাবেন যে পায়রার কবুতরের মতন ইয়েটা, এই খাঁচাটা, খাঁচাটা ছোট্ট মতো এরকম হয়ে আছে, দেখতে পাবেন। অনেকে দেখতে পাবেন এই যে এই দুটো বড় হয়ে গেছে, বেশ উঁচু, খুব প্রমিনেন্ট আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে কি গোটা মুখের মধ্যে ওইটাই চোখে পড়ছে, বোঝা গেছে ব্যাপারটা? তার মানে কি ওইটা বেশি হাইলাইট করছে। সৌন্দর্য মানে কি, সৌন্দর্য মানে কি কম্বিনেশন, কম্বিনেশন। একটা সুন্দর মুখ হলে কি হবে, তার টোটাল কম্বিনেশনটা সেখানে আলাদা করে কিন্তু আমরা আইডেন্টিফাই করছি না, নাকটা বা চোখটা কি ঠোঁটটা, এইটা করে আমি তাকে সুন্দর বলছি না। সুন্দর সামগ্রিকভাবে দেখে বলে হ্যাঁ একে দেখতে সুন্দর বা একে দেখতে সুন্দরী আমরা বলছি। কিন্তু যখন তার নাকের ডগাটা যখন খুব লাল হয়ে আছে, কিন্তু বা তার ওই দেখা যাচ্ছে যে এই দুটো প্রমিনেন্ট হয়ে আছে, বেশ উঁচু হয়ে আছে শুধু এই জায়গাটা, তাহলে আমি কি করে বলবো? তাহলে কি হচ্ছে, এখানে সামগ্রিকভাবে কি দৃষ্টিটা পড়ছে, এমন ভাবে তার গঠনটা হয়েছে যেটা আমাদের সামগ্রিক দৃষ্টিতে পড়ছে না, আমাদের ওই দুটোকে বেশি নজরে পড়ছে, ওই দুটোকে নজরে পড়ছে। তাহলে এইটাই তো অ্যাবনর্মালিটি, এটাই তো তার হচ্ছে ডিফর্মিটি। এই ডিফর্মিটির জন্য তার শারীরিক ফিজিওলজিক্যাল কোনো অসুবিধা হবে না, কিন্তু চিহ্নিত করতে পারবে যেখানে সিফিলিস উপস্থিত আছে। ফেস ইজ পেল, ফ্যাকাশে, এখানে যে ক্ষেত্রে ওই যে ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি যে ইয়েগুলো আছে, মানে আর কি অ্যানিমিয়াগুলো যেগুলো আছে, সেগুলো ওই যে মিনারেল কিংডমের অভাবের জন্য হচ্ছে মূলত। এগুলো সবই কিন্তু সিফিলিটিক ইন নেচার, দিস ইজ সিফিলিটিক ইন নেচার। তারপর কি বলছে, বাট বিকামস ফ্লারিশ ইজিলি ফ্রম দ্য লিস্ট এক্সাইটমেন্ট। একটু সামান্য এক্সাইটমেন্ট থেকে সে কিন্তু ফ্লারিশ আবার চিদ্রান্তভাবে রেগে যাবে, সহজেই সে মারাত্মকভাবে রেগে যাবে। এই যে সামান্য থেকে, যেমন ধরুন আপনি যারা একটু বয়স্ক আছে তারা দেখেছেন বা তারা দেখবেন যে ওই রেকর্ড রেকর্ড প্লেয়ার বাজালে পরে রেকর্ডটা কিন্তু যদি এমনিও বাজানো দেবেন খুব আস্তে আস্তে শোনা যায়। যখনই সেটা মাইক্রোফোনের সঙ্গে যোগ দেওয়া হয় তখন সে রেকর্ডটা অনেক জোরে বাজতে শুরু করে। আদৌ কি সেই গানটা কি জোরে বাজে, ওটা মাইক্রোফোনের ক্যাপাসিটি। এইখানে তাহলে কি হচ্ছে, এই যে একটু সামান্য তাকে কিছু ইয়ে হলো, সেই জন্য সে কি করলো, ধুম করে সে রেগে গেল, প্রচন্ড রেগে গেল। এই যে প্রচন্ড রেগে যাচ্ছে, এই যে হঠাৎ করে রেগে যাচ্ছে, এই যে জায়গাটা, যেটা এই জায়গাটা তারপরে কি অনেকটা এক্সট্রিম জায়গায় চলে যাচ্ছে ছোট্ট জায়গা থেকে।
ছোট্ট যে একটা ছোট্ট ইয়ে থেকে অনেক এক্সট্রিম পর্যায়ে সে শো করছে তার এক্সাইটমেন্ট। দিস ইজ সিপিলিটিক ইন নেচার। তারপর কি বলছে, দ্য আইল্যাসেস ইরেগুলার। ওই যে ইরেগুলার তার মানেটা কি? ওটা ফিজিওলজিক্যাল প্রসেসে ইরেগুলার হওয়ার তো কথা নয়, তার তো একটা নিয়ম আছে। আপনি চোখের ভুঁড়িটা দেখে বলতে পারবেন না হ্যাঁ এর চোখের ভুঁড়িটা ঠিকই আছে, এটা দেখে বলতে পারবেন। কিন্তু আজকাল সব ভ্রু প্লাক প্লাক সব করছে, সব ওই আধুনিক হয়েছে তো, ওই ভ্রু প্লাক করতে গিয়ে বিটা জন্ডিসও হয়ে যেতে পারে। ইভেন ওখান থেকে আপনার এইচআইভি পজিটিভও ওখান থেকে হয়ে যেতে পারে। এগুলো পেশেন্টকে কনসাস করুন। আমি জানি বলে কথাটা বলছি, আমি কোনো মিথ্যা কথা বলি না। কারণ ওই একই লোকের ইয়ে থেকে যখনই আপনারটা করতে যাবে ওখান থেকে ইনফেকশনটা হয়ে যাবে। আপনাকে কোনো নোংরা কাজ করতে হবে না, এই ভালো কাজ করতে গিয়ে আপনার ক্ষতিটা হয়ে যাবে, মানে জীবনের ক্ষতিটা হয়ে যাবে। এগুলো কিন্তু একটু সতর্ক হবেন এবং পেশেন্টদের এটা বোঝাবেন। প্রকৃতি বা ভগবান যাই মানুন আপনারা, যেভাবে আপনাকে সৃষ্টি করেছে সেটাই আপনার আসল, সেটার উপরে বেশি কেরামতি না করাই ভালো। কেরামতি যত করবেন তত গন্ডগোল পাবেন। তারপর কি বলছে, আইলেসের কথা বলছে। তারপর ইয়ে কথা কি বলছে যে আইলেসের সঙ্গে কি বলছে, দে আর ইমপারফেক্টলি কার্ভ। এই যে আইলেস একটা কার্ভ থাকে না, এটা তো একটা সৌন্দর্য তো মানুষের। এই কার্ভটা ইমপারফেক্টলি ঠিক ঠিক মতন কার্ভটা হয়নি এটা। আদার্স স্টাবি অ্যান্ড ব্রোকেন, এবং কিছু কিছু আছে কি হবে না স্টাবি, বেশ মোটা মোটা, বেশ মোটা সোটা, আর ব্রোকেন মানে এগুলো ভাঙা, ভেঙে ভেঙে যাচ্ছে। এরপর কি বলছে, দ্য এজেস অফ দ্য লিডস স্ক্যালি অ্যান্ড রেড, স্কেল আসছে, স্ক্যালি আসছে অ্যান্ড রেড লাল, অ্যান্ড দ্য হ্যান্ডস অ্যান্ড ফিট আর কোল্ড অ্যান্ড ক্লামি। হাত পা গুলো তার ঠান্ডা। এটা পাবেন তো অনেক পেশেন্টই বলে আমার হাত আমার পা কখনোই গরম হয় না, এই কথাটা কিন্তু দেখবেন বলবে অনেক, বলে আমি দেখতে পাবেন বলে। তা বলে ওই জ্বরের সময় ওরকম হয়ে গেল ওটা দেখে ওরকম ভাববেন না, ওটার একটা পূর্ণ ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে ওটা। তা তবু ওটা একটা সিমটম, ভালো সিমটম। নেল থিন অ্যান্ড ইমপারফেক্ট, নখগুলো হচ্ছে থিন, নখগুলো হচ্ছে থিন মানে পাতলা, এবং কি বলছে না ইমপারফেক্ট, স্প্লিট, স্প্লিট মানে ফেটে যায়, অনেকেই বলে নখ আমার ফেটে যায়, অ্যান্ড ব্রেক ইজিলি, সহজে নখ ভেঙে যাওয়ার লোকও পাবে না। অল দে আর, কিন্তু এটা ক্যালসিয়ামে এটা বলেছি গন্ডগোল, অল দে আর সিপিলিটিক টেন্ট, অল দে আর সিপিলিটিক টেন্ট। এবার আসা যাক all of above are tubercular or pseudosoric symptom। যে এই চ্যালেঞ্জ কি বলছে, দিস ইজ টিউবারকুলার আর সিউডোসোরিক। আমি আগেই ব্যাখ্যা করেছি, আবার রিপিটেশন করছি, আবার একটু রিপিট করছি আমরা বোঝার সুবিধার জন্য। সোরার পেশেন্ট গরম খেতে ভালোবাসে, ভালো গরম খাচ্ছে। এবার যখন সে উনুন থেকে তুলে খায়, মানে কড়াই থেকে তুলে খায় সঙ্গে সঙ্গে, অনেকে চা খায় দেখবেন আগুনে গরম চা খায়, তাহলে এই যে এক্সট্রিম লেভেলে গরমটা সে যে খাচ্ছে, এই যে এক্সট্রিম লেভেল, আপনি জিজ্ঞেস করে তো কিরকম খেতে ভালোবাসো, যেই গরম হয় গরম খেতে ভালোবাসি, তখন জিজ্ঞেস করতে গরমটা কোন ধরনের গরম, কোন ধরনের আপনি ভালোবাসেন, সেটা কিন্তু জিজ্ঞেস করতে হবে। ওই এইগুলি তো মেনশন, এইগুলি তো আপনাকে চেনাবে যে টিউবারকুলার স্টেটটা আছে কিনা। এইবার তাহলে কি হলো, গরম খেতে ভালোবাসে, এটা টিউবারকুলার স্টেট বলেছেন। আবার এই কথাটা বলছে সিউডো সোরা বলেছে। সিউডো মানে কি মিথ্যে বা নকল। সোরা নকল হয় কখনো? সোরা এত বড় একটা ফান্ডামেন্টাল কজ, এইখানটাই হচ্ছে যে এইচ অ্যালেনের বোঝাতে গিয়ে গন্ডগোলটা পাকিয়ে ফেলেছে। আর পাকিয়ে ফেললেও কিন্তু ওনার অবজারভেশনে গন্ডগোল নেই, অবজারভেশন কিন্তু ফাইন অবজারভেশন। ফলে আমরা ওনাকে অস্বীকার করতে পারছি না, তিনি আমাদের মহাগুরুর মধ্যেই পড়েন। তাহলে এবার হচ্ছে কেন এটা সিউডো সোরা। সোরার পেশেন্ট
কি খেতে ভালোবাসে? এই গরম খেতে ভালোবাসে, সোডা। এবার যখন সে অতিরিক্ত গরম যখন খাবে, তখন ওটা কি, ওর সঙ্গে সিপিলিস মিশে আছে, মিশ্র মাইজম, সোডা সিপিলিস মিশে গিয়ে হয়েছে, দ্যাট ইজ টিউবারকুলার। তাহলে টিউবারকুলার ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, সোডার পেশেন্ট সিউডো। আমি যখন পেশেন্টটা বলছে যে আমি একদম সে আগুনে গরম খেতে পারি, আগুনে গরম খেতে পারি, তাহলে আগুনেও গরম, তার গরমটা খেতে পারে, সে গরমটা কার মতো? সোডার মতো। সোডা থেকে এটা উৎপত্তি হয়েছে গরম খাওয়ার প্রবণতাটা, কিন্তু সেটা হচ্ছে আগুনে গরম, সেটা কিন্তু সোডার মতো নয়। সোডা তো আগুনে গরম খেতে পারে না, তার পক্ষে খাওয়া সম্ভব না। তাহলে সোডার মতো দেখতে সিমটমটা, কিন্তু সোডা না। এই কন্ডিশনটা যখন হবে, তখন আপনি এটাকে বলবেন যে এটা হচ্ছে কি না, সিউডো সোডা। যেমন ধরুন সোডার পেশেন্ট, সালফারের পেশেন্ট পাবেন, ঠোঁটটা লাল। লালটা কেন? সালফারের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে কনজেশন, লোকাল কনজেশন। এই লোকাল কনজেশন যখন আপনার হচ্ছে, দ্যাট ইজ সোডা। এবার এই সোডাটা যখন এক্সট্রিম যাবে, যখন এক্সট্রিম হয়ে গেলে তখন কি হবে, সেটা এমন লাল হবে যেন মনে হচ্ছে একটা আঙুলে টোকা দিলে পরে ওখান থেকে ঝরঝর করে রক্ত পড়ে যাবে, এত লাল। তাহলে এই যে কনজেশন হওয়ার জন্য ওখানে রেডনেস হয়েছে, দিস ইজ সোডা। এক্সট্রিম লাল, দিস ইজ নট সোডা। সোডার মতন, এটা সোডার মতোই লাল, কিন্তু সোডা না। কেন নয়? ওখানে সিপিলিসটা গুঁজে দেওয়া আছে, এই জন্য এটা হচ্ছে সিউডো। সোডার মতন অথচ সোডা নয়, সেই জন্য সিউডো। আর এই জন্য সিউডো শরিক কথাটা বলা হচ্ছে, সোডার মতো নয়। এই তাহলে কি হচ্ছে, সিউডো শরিকের ক্ষেত্রে ইনি যেটা বলেছেন, যে চ্যানেল যেটা বলেছে, সোডা প্লাস সিপিলিস মিশ্রণে, তার মানে কি সোডার যে বৈশিষ্ট্যগুলো আপনারা যদি খুব ভালো করে জানতে পারেন বা বুঝতে পারেন, তাহলে প্রত্যেকটা পেশেন্টের যখন রেকর্ড করবেন, যখন খুঁটিনাটি যখন জিজ্ঞেস করবেন, তখন বুঝতে পারবেন কোন সিমটমটা শরিক সিমটম, এই শরিক সিমটমটা কোন পর্যায়ে আছে। এক্সট্রিম পর্যায়ে যখন থাকবে শরিক সিমটমটা, তখন ডেফিনেটলি কিন্তু সেটা, সেখানে সিপিলিসের মিশ্রণ আছে আছে আছে। এবার তখন করে এই যে টিউবারকুলার টেনটা যেটা আপনি এখানে ঢুকে গেলে, টিউবারকুলার টেন ঢুকে গেলে খুব মুশকিল। আরো মুশকিল হয় সাইকোটিক বেসের উপর যদি টিউবারকুলার টেন যদি মানে ইয়ে মিক্সিং হয়, ওরে বাবারে, এই পেশেন্ট গুলোকে সারাতে পারলে জানবেন আপনার জীবন সার্থক। এগুলো বহু ক্ষেত্রেই আমরা ফেলিওর হয়ে যাই, খুব কঠিন জায়গা। আমি এত এত গভীরে ঢুকতে চাইছি না, আমি জাস্ট এই জায়গাটা আলোচনা করেই আমি এই জায়গাটা দিয়ে এগিয়ে চলেছি। টিউবারকুলা বা সিউডোসোরিক যাই বলুন, হার ফিজিক্যাল এন্ডুরেন্স কোয়াইট লিমিটেড, তার ফিজিক্যাল এন্ডুরেন্স কোয়াইট লিমিটেড। এই পেশেন্টগুলোর কিন্তু ফিজিক্যাল এন্ডুরেন্স মানে পরিশ্রম করার ক্ষমতাটা কিন্তু খুব কম। আপনি দেখবেন পেশেন্ট এসে দেখবেন একটু মোটা সোটা ধরুন ইয়ে বা রোগাও হতে পারে, এসে কি করে ধপাস করে আপনার বেঞ্চে বসে গেল, ডাক্তারবাবু পাখাটা একটু ইয়ে করেন, ওটা পাখাটা। অন্যরা কিন্তু এত বাবা বাবা করছে না, ও কিন্তু এসে ওই ধপাস করে বসে পড়েছে, মানে কিছুক্ষণ বেশ ইয়ে টিনে তাকে জিজ্ঞেস করবার জন্য, রেকর্ড যখন করবে, কি গো তুমি ছুটে এসেছিলে? না না ছুটে আসেনি, এই তো হেঁটে আসলাম, গরম তো অমুক তমুক এইরকম সে বলছে, অথচ সে কিন্তু অতটা গরম কাটেন না। তাহলে এই যে অল্পেতেই সে হাঁপিয়ে পড়ছে বা বেশি পরিশ্রম করতে পারছে না, এইটা একটা টিউবারকুলার নেচারকে ইয়ে করছে। যেমন ধরুন একটা ইয়াং ছেলে, একটা 20 বছরের ছেলে, সে আপনার বাড়ি থেকে 1 কিলোমিটার রাস্তা, জাতি ওখানে ওখানে ওই একটা ইয়ে আছে, ওখান থেকে একটা দোকান থেকে একটা এই জিনিসটা এনে দে, তোকে আমি মিষ্টি খাওয়ার পয়সা দেবো, একটা ওষুধ আনার কথা বলেছে। সে দৌড়ে ছুটে চলে গেল, চলে আসলো। এইবার দেখা গেল কি, একটি ছেলেকে সে বললো, সে কিন্তু বলে ঠিক আছে আমি এনে দিচ্ছি, তার আনতে অনেক দেরি হল। কি ব্যাপার? না আমি তো বেশি জোরে হাঁটতে পারি না, আমি হাঁপিয়ে যাই, একটু জোরে হাঁটি। বলে কেন, তোর কোনো অসুবিধা? না ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে কোনো অসুবিধা নেই, ডাক্তার কোনো অসুবিধা নেই। তার মানে তার কায়িক পরিশ্রম করার ক্ষমতাটা কিন্তু অনেক কম, অথচ তার সেরকম কোনো অ্যাবনর্মালিটি তার রিপোর্টে পাবেন না। এইটাকে ফিজিওলজিক্যাল পারভার্সন বলে, ফিজিওলজিক্যাল পারভার্সন। তার কিন্তু ফিজিওলজিক্যাল স্টেট অনুযায়ী তার কিন্তু এইরকম হওয়ার কথা নয়, কিন্তু তবু সে কিন্তু পিছিয়ে আছে। এই যে পিছিয়ে আছে, এই পিছিয়ে থাকাটা যেটা,
এটা কিন্তু ডিউ টু টিউবারকুলার স্টেট বা ডিউ টু সিউডোসোরা যাই বলুন, এইটার জন্য এই গন্ডগোলটা হয়। তারপর সে কি বলছে, লিমিটেড অ্যান্ড ইজ ফর এভার কমপ্লেনিং দ্যাট সি ইজ টায়ার্ড। এটা তো আপনার সামনে হলো, তার মা এসে কি হলো, কিছু হলে ওই একটু স্কুলে গেল কি গেল না, ও এসে শুয়ে পড়লো, আর পারছি না, ওরে বাবা পাখা খোলা শুয়ে পড়লো। যখন পাখা খোলা গিয়ে নেই, বাবা ও কি কাজ করবে, একটু কাজ করেই তারপরে এসে শুয়ে পড়বে। ও শুয়েই থাকতে চায়, কুড়ে হলেও শুয়ে থাকতে চায়। কুড়েটা সে নয়, সেটা আপনাকে জিজ্ঞেস করে বুঝে নিতে হবে সে কেন শুয়ে থাকতে চায়, মোটাস করেনি। আপনি তার শুয়ে থাকার কারণটা যদি উপলব্ধি করতে পারেন, তাহলে বুঝতে পারবেন সেখানে টিউবারকুলার স্টেটটা আছে কি না। আমি চেষ্টা করছি আপনাদের ওই প্রাত্যহিক অভিজ্ঞতা, মানে যেটা প্রতিদিন রোগী দেখতে গিয়ে আপনারা যেটা পান, সেই অভিজ্ঞতার ভিত্তিতে আপনারা যাতে এটা করতে পারেন সেটা আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। She has a history of suppressed menses from getting wet in a rainstorm, and all her sufferings have arisen since that time. বলছে একটা ঝড় বাদলের দিনে কি হয়েছিল, তার ওই বৃষ্টিতে ভিজে গেছিল, ওয়েট গেটিং হয়েছিল, তারপর তার মেন্সটা বন্ধ হয়ে গেছিল। মেন্স তখন চলছিল আর কি, বন্ধ হয়ে যাওয়ার পর তারপর সাপ্রেসড মেন্স। আমরা তো বুঝি না সাপ্রেসড মেন্স হলো কিনা, আমরা তো বুঝি না। মেন্সটা ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস। মেন্সটা হয়ে গেলে পরে তার শরীরে কিন্তু একটা আরাম অনুভূতি আসবে বা শরীরটা ভালো লাগবে, এইটা হচ্ছে সোরার বৈশিষ্ট্য। কিন্তু মেন্সটা হয়ে গেলে যাদের, ধরুন মেন্সটা হয়ে গেল, সাপ্রেশনের কথাটা পরে আসছে, মেন্সটা হলো কিন্তু আরাম হলো না, আরো যেন কষ্ট বেড়ে গেল। তার ফিজিওলজিক্যাল প্রসেসে যখন কষ্টটা বাড়ছে, দ্যাট ইজ সাইকোটিক ইন নেচার, দ্যাট ইজ সাইকোটিক ইন নেচার। এবং যখন দেখবেন যে এই মেন্সটা হওয়ার জন্য সে কি আছে, এক্সট্রিম ভাবে সে দুর্বল হয়ে পড়েছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, কথা বলার ক্ষমতা নেই, এই যে তাকে একদম মানে সেই কি বলবো গুরুতর অসুস্থ করে বেড়েছে, মেন্সটা চলে গেল নিজে ঠিক হয়ে গেল, দ্যাট ইজ সিপিলিটিক কন্ডিশন। ফলে আপনি যখন একটা পেশেন্টকে দেখছেন, তার খুঁটিনাটি গুলো শুধু নেবেন, সিমটমটা নেবেন, তার ডিজিজ স্টেটটা নেবেন, পেশেন্টটা কি অবস্থায় আছে, সিমটমটা নিলেন তো রোগীটা কি অবস্থায় আছে। এই যে ছোট্ট ছোট জায়গাগুলো আপনাকে আমরা ধরেই দিচ্ছি, এই জায়গাগুলো ধরলে তবে তো বুঝতে পারেন কোন মাঝদাম আছে, নাহলে বুঝবেন কি করে। And her all suffering arises since from time. She has been treated in both in the country and all Europe, but with only টেম্পোরারি রিলিফ। টেম্পোরারি রিলিফ হয়েছে, আর আমাদের ডাক্তাররা কি করবে, টেম্পোরারি রিলিফ হলে একটা ভিডিও করে জুনিয়রদের জন্য ছেড়ে দেবে, এই দেখো আমি এই ওষুধ দিচ্ছি সেরে গেছে। সত্যকে বলা আর সত্য পথে চলা বড় কঠিন। সাদেকি হ্যানিম্যান অড ইজ সাপেরি কথাটা দিয়ে অর্গানান শুরু করেছেন, বাপের বেটা হস্ত হোমিওপ্যাথ কর, নালে করিস না, দরকার নেই। বাপের বেটা কজন আছে, কথাগুলো শুনতে খারাপ লাগবে, বাস্তবতা হচ্ছে এই। What are we to do in a case of like this where so many have failed? যেখানে so many অনেক ডাক্তার ফেল করেছে, বা এটা আপনার কাছে অনেকে যারা একটু ভালো প্র্যাকটিস এখন করছেন না, হোমিওপ্যাথিক প্র্যাকটিস, হোমিওপ্যাথি নীতি মেনে যারা প্র্যাকটিস করছেন, আমার তো একজনের নাম উল্লেখ করতে লজ্জা হয়ে যাবে, সে আজকাল কি করছে না, যখন সে রেকর্ডিং করছে সে তার ফোনের সুইচ অফ করে দিচ্ছে। ভেরি গুড আইডিয়া, আমি আমার অল্প বয়সে আমি এই ভাবনাটা এতদূর ভাবতে পারিনি, এই জন্য তার ধন্যবাদ প্রাপ্তি। সে চেষ্টা করছে একদম সম্পূর্ণ মনোযোগ দিয়ে পেশেন্টটাকে দেখা। এই ধরনের ডেডিকেটেড ছেলে চাই আমাদের। তুমি ডেডিকেশন করবে হোমিওপ্যাথির জন্য, আমার জন্য নয়। এই ডেডিকেশন করলে তুমি কিন্তু রুগীটাকে ভালো করে দেখতে পাবে। এই যে ফেল্ড হচ্ছে, ফেল্ড হওয়ার পেছনে তার কারণটা কি, সেই পেশেন্ট আপনার কাছে আসবে, অনেক ফেল্ড হওয়া পেশেন্ট আপনার কাছে আসবে, কিন্তু হোয়ার এভার এই যে ফেল হচ্ছে কি বলছে, হোয়ার এভার climate is favorable to her, she goes and spot on the sea to Europe and mountains, all have failed. অনেকেই বলছে এই ক্লাইমেটটা পাল্টাও, এই
সমুদ্রের ধারে যাও, পাহাড়ের ধারে যাও, আগে তো এরকম বায়ু বদল হতো না, বায়ু বদল হতো তো। তা সেই বায়ু বদল হতো, সেই রকম তো ইউরোপেও তো ওরকম একটা ব্যাপার আছে। সব কিছু ফেল্ড। তার ডাক্তার আপনার কাছে এসে কি বলবে, ডাক্তারবাবু এত কিছু করলাম, এত কিছু পরীক্ষা করলাম, অমুক করলো, তো কিচ্ছু হলো না ডাক্তারবাবু। আপনাদের হোমিওপ্যাথিতে কি এরকম কিছু আছে? আপনি কি কিছু করতে পারবেন? আপনার কাছে এসে আবার গ্যারান্টি চাইবে। আপনি যদি একটু গ্যারান্টি দেন বা আপনি যদি কথা দেন যে ছাড়িয়ে দেবো, তাহলে আপনার কাছে আমি দেখাবো। দুনিয়া সব জায়গায় ঠকে আসলো, সেখানে কিছু মুখ ফুটে কিছু বললো না, যত কিছু দাবি হচ্ছে হোমিওপ্যাথ ডাক্তারের কাছে। কি অদ্ভুত সামাজিক পরিস্থিতি বা পরিবেশ, বুঝতে পারছেন? এইরকম একটা পরিবেশে আমাদের কিন্তু কাজ করতে হচ্ছে। তারপরে বলছে কি, এ কেয়ারফুল অ্যানালাইসিস অফ আর হোল কেস রিভিল tuberculinum to be her remedy, which cured the case, and she has remained well ever since. That was 1896, 1896 সালে ঘটনা এটা বলছে। এখন অনেকেই বলবেন যে পুরোনো যুগে পুরোনো কথা, এখন নতুন করে নতুন কিছু বলতে হবে। আরে বা, পুরোনো যাই ছিল, সিমটম তো চেঞ্জ হবে না। আপনি যে জন্মগ্রহণ করেছেন যে পদ্ধতিতে, পুরোনো আমলে যেভাবে জন্মগ্রহণ করছেন, আধুনিক কালে কি আপনি উল্টো পদ্ধতিতে জন্মগ্রহণ করছেন? জনগণের প্রসেস পদ্ধতি সব কি পাল্টে গেছে? নেচারের এই জিনিসগুলো পাল্টাবে না, ধ্রুব সত্যের উপর দাঁড়িয়ে আছে, ইটার্নাল ট্রুথের উপর দাঁড়িয়ে আছে। ফলে আপনি কি করে করবেন? এগুলোকে বাদ দিয়ে করবেন কি করে? ও এইসব কথাগুলো অন্যান্য প্যাথিতে চলে, হোমিওপ্যাথিতে চলে না। ও হাউ মাচ দেয়ার ইজ ইন এ ট্রিটিং ডিজিজ ফ্রম এ মাইজেমেটিক স্ট্যান্ড পয়েন্ট। মাইজেমেটিক স্ট্যান্ড পয়েন্ট থেকে ট্রিট করার ব্যাপারটা কিরকম না, হুইচ ব্রিং আস অ্যাট ওয়ান্স ডাউন টু দ্য বেড রক। তার মানে তার ওই যে রোগের যে মূল ভিত্তিভূমিতে কিন্তু মাইজেমেটিক হলে পরে আপনি ঢুকে যেতে পারবেন। ঠিক একই উদাহরণ কিন্তু যে কেন দিয়েছেন, তার থুজাতে দিয়েছেন, মেডোরিনামে দিয়েছেন, টিউবারকুলিনামে দিয়েছেন, বহু জায়গায় দিয়েছেন। থুজাতে 4 নম্বর প্যারাগ্রাফে সেখানে দেখবেন সাইকোট্রিক কেস হচ্ছে আর্সেনিকে ছাড়বে না, যদিও আর্সেনিকের মতো সব সিমটম দেবে, কারণ তার সাইকোটিক গভীরতা কিন্তু আর্সেনিকের অতটা নেই। তাই আপনি যদি সাইকোটিক গভীরতা যদি না বোঝেন, ওই যে একটা বলে লক্ষণ সদৃশ চিকিৎসা, ফালতু কথা। লক্ষণ সদৃশ অবশ্যই হবে, তার সঙ্গে সঙ্গে যদি মায়াজামের সদৃশ্য যদি না হয়, তার গভীরতার সঙ্গে যদি সদৃশ্য না হয়, তাহলে হবে না। সেখানে কেন পরিষ্কার বলছেন যে এই ক্ষেত্রে আর্সেনিক দিলে সাইকোটিক কেসগুলো প্যালিয়েট করবে, একটার সঙ্গে তার কাজও করবে। তার ফান্ডামেন্টাল কজ হচ্ছে সেখানে রিচ করতে পারছে না। এই তার মানে এই যে বেড রক, এই যে তার ভিত্তিভূমিতে যখন আপনি না ঢুকতে পারবেন, ঠিক কোন জায়গাটা থেকে তার, কোন মাটি থেকে তার রোগটা উৎপত্তি হয়েছে, সেটা সেই জায়গাটা যদি আপনি ধরতে না পারেন, তাহলে তো পারবেন না। এখানে দেখুন এক্সাইটিং ফ্যাক্টরটাকে কিন্তু যেই চ্যানেল কিন্তু হাইলাইট করেছেন এখানে, বৃষ্টি দেবী যে সাপ্রেসমেন্টস বলে, সাপ্রেসমেন্টস ধরতে পারবেন হিম্মত কজনের আছে? তবু আমরা চেষ্টা করতে পারি, কারণ এইসব মনীষীরা আমাদের পথ দেখিয়েছেন। আর এখন তো অনেক বড় বড় পণ্ডিত নিজস্ব মেথড বার করে বলছে মায়াজামের দরকার নেই। ওই অ্যালোপ্যাথি ডাক্তাররা বলে প্যাথোলজি দরকার নেই। ওরা তো পাগল নয়, ওরা আমাদের থেকে অনেক ভালো। ওরা ওদের প্যাথিকে এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে, যেটা আমাদের মধ্যে নেই। আমাদের ওটা শেখার আছে তাদের কাছ থেকে, সত্যি করে তাদের কাছ থেকে শেখার আছে। তারা তাদের প্যাথি এত গন্ডগোল থাকা সত্ত্বেও, এত অব্যবস্থা থাকা সত্ত্বেও, তারা কিন্তু মন প্রাণ দিয়ে চিকিৎসা করে সে মানুষকে কিন্তু সুস্থ করে তুলছে। পিওর হয়তো করতে পারে না, তারা তো করছে। তাদের কিন্তু ওষুধের অনেক ঘাটতি আছে, কিন্তু আমাদের ওষুধের ঘাটতি নেই। ঘাটতিটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে ঘাটতি আছে। আমরা নিজেরাই ঘাটতি বাজেটে চলছি। আমরা পড়াশোনা করি না, আমরা রুগীকে সময় দেই না, কিভাবে তার পয়সাটা তাড়াতাড়ি পকেটে ঢোকাবো, এই ধান্দা। এই ধান্দাবাজ দিয়ে কি হোমিওপ্যাথ হয়? ওই জন্য তো হ্যানিম্যান দুঃখে বলেছেন মিথ্যাবাদী। তার মানে কি, মিথ্যাবাদী কারা? যারা অসৎ লোক। ধান্দাবাজি তো অসৎ, তারা আমার বাক্সে হাত দেবে না, কিন্তু আমরা তো তা করি না, সেই নৈতিকতা আমাদের নেই। হ্যাঁ, 50% চলে গেল এই মাত্র, সেই জন্য। তারপর কি বলছে,
I feel that I have by no means conferred the ground in my treatment of this subject, সর্বনাশ করেছি রে, but pace prevents my carrying in any further. Yet it seems must be every honest-hearted physician who has a desire to carry out the teachings of Hahnemann. সোজা কথায় হ্যানিম্যানের টিচিংসটাকে আমাকে ক্যারি আউট করতে হবে, অন্য কারো কথা নয়, আমার মেথড নয়, আমার মেথড বলে কিছু নেই, যা আছে সব হ্যানিম্যানের মেথড। In order to make perfect cures of the sick, not false cure. false cure, এখন তো ফলস কিউরের সংখ্যা বেশি। আমি এতগুলো এই রোগ সারিয়েছি, হ্যানিম্যান তোকে কোথায় বলেছে এই রোগ সারাতে হবে? রোগী সারালেই রোগ সারবে, যদি সারার মতো জায়গায় থাকে সে। তারপরে কি বলছে? ফর অল দ্যাট সাপ্রেশন ইজ নট এ কিওর। সব সাপ্রেশন কিন্তু কিওর নয়, এই কথাটা বলার সাহস কারণ তার তো ইয়ে কমে যাবে, তার হচ্ছে স্কোর কমে যাবে, তার সফলতা কমে যাবে। সৎ লোক হলে তো তবে তো সফলতাটাকে হোমিওপ্যাথিক অ্যাঙ্গেল থেকে বা মায়োজেমেটিক অ্যাঙ্গেল থেকে বলুন বা অর্গাননের অ্যাঙ্গেল থেকে বিচার করে দেখবে সত্যি আমি কতটা সফল। and that the result of suppression is to throw back upon the inner life process. এই যে সাপ্রেশনের ফলে কি ইনার লাইফ প্রসেসের উপর এটার একটা প্রভাব ফেলবে, that which the life has been ever pushing forward and outward to the surface, to the periphery, where it can keep it in obedience abeyance and under the power. এটা খুব সুন্দর কথা বলেছে। বলছে সাপ্রেশনের কি ঘটনা ঘটে, ভাইটাল ফোর্স কি কাজটা করে। ভাইটাল ফোর্স কি করে? সবসময় তার ইনওয়ার্ড থেকে আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন করে, তারপর ডিজিজ গুলোকে ভেতর থেকে বাইরের দিকে ঠেলে দেয়। এটা হচ্ছে ভাইটাল ফোর্সের কাজ। যত ঠেলে দেবে তত ইন্টারনাল কন্ডিশনটা সুস্থ থাকবে। ভাইরাস যখন সাপ্রেশন যখন হবে তখন এই প্রসেসটা বন্ধ হয়ে যাবে। এই যে ভেতর থেকে একটা অন্তর্নিহিত সবসময় আমাদের দেখুন ফিজিওলজিক্যাল প্রসেস দিয়ে বিচার করুন। ভেতর থেকে পায়খানা বেরিয়ে আসে, ভেতর থেকে পেচ্ছাপ বেরিয়ে আসে, ভেতর থেকে ঘাম বেরিয়ে আসে, নাকের কফ বেরিয়ে আসে, চোখের জল বেরিয়ে আসে। এগুলো যদি বন্ধ করে দেয় এই রাস্তাগুলো, তাহলে কি আপনি খুব ভালো থাকবেন মনে করেছেন? একটু করে দেখুন না, পায়খানা বন্ধ করে একবেলা বন্ধ করে দেখুন না, যা করে চেপে চেপে দেখুন গ্যাস হয়ে গেছে, ইয়ে হয়েছে, খিদে নেই, অমুক নেই, কত কি গন্ডগোল লেগে যাবে। শুধু একদিন করে দেখুন। এবং আমরা কিন্তু ওষুধ দিয়ে সেটা কিন্তু জোর করে আমরা সেই সাপ্রেশনগুলো করছি। হ্যাঁ, এটা ঠিক যে আপনি ভুল করে ফেললেন, ভুল হতেই পারে। যেখানে আন্তরিকভাবে চেষ্টা করে ভুল হলো সেটা ক্ষমার যোগ্য। আর যেখানে পয়সা কামানোর জন্য আমি মানুষকে সর্বনাশ করলাম সেটা হচ্ছে ক্রিমিনাল কেস, সে শাস্তি কে দেবে? প্রমাণ তো করা যাবে না। Thus the inner center are not in danger. এই যে এইভাবে ভেতর থেকে বাইরের দিক থেকে এই যে সবসময় ভাইটাল ফোর্স প্রবাহটা চলছে, এটা ইনফ্লাক্স বলে। এটা এই যে প্রভাব ফ্লোটা যেটা চলছে, এই ফ্লোটা চলতে থাকলে কি হবে? তখন কি হচ্ছে, ইনার ভেতর দিকে শরীরের কন্ডিশনটা যেটা সেটা কখনো বিপদের মধ্যে থাকবে না। দ্য ডিজিজ হোয়েন থ্রোন আপন দ্য সারফেস not only free the organism from that pathological stress, but it becomes quite accessible and amenable to treatment. বলছে যখন ভাইটাল ফোর্স এরকম ভেতর থেকে বাইরের দিকে তার এই যে মুভমেন্টটা যখন সে চালু রাখতে পারবে, হ্যাঁ, তখন কি হবে? সেক্ষেত্রে তার প্যাথোলজিক্যাল টেস্টটা তার কমে যাবে এবং পেশেন্টটাকে সহজে সারানো যাবে, হ্যাঁ, এবং তাকে ট্রিটমেন্ট করে আমরা আরোগ্য করতে পারবো। এইটা হচ্ছে এর মূল ব্যাপার। আজকে আমি এইখানে শেষ করলাম। আচ্ছা স্যার, আমাদের প্রথম পর্বের আলোচনা শেষ হলো। যেই চ্যানেলের 100 নম্বর পেজে
এতটুকু আলোচনা করা হলো। আচ্ছা, আজকে যতটুকু আলোচনা হলো তার মধ্যে যদি কারো কোনো কিছু সংযোজন করা থাকে কিংবা প্রশ্ন থাকে আপনারা করুন, নইলে আমাদের তৃতীয় পর্বের আলোচনা শুরু হবে। কোনো আচ্ছা, এটা জায়গায় কারো, কোন বুকস থেকে এটা আলোচনা হলো একটু কাইন্ডলি বলুন না। এটা হচ্ছে দ্য ক্রনিক মায়াজম উইথ রেপার্টারি, যেই চ্যানেলের বই থেকে আলোচনা করা হচ্ছে। চ্যাপ্টার চ্যাপ্টার নাম নাম হচ্ছে, বলে দিচ্ছি, সাম অফ দ্য ওয়েজ ইন হুইচ এ সাপ্রেশন মে টেক প্লেস, যেই চ্যানেলের। ঠিক আছে। ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু আলোচনা হলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে, সিউডো ছোড়া অনেক কিছু আলোচনা হয়েছে আজকের বিষয়ে। টিউবারকুলার স্টেট ছোড়া অনেকগুলো আমি মায়াজম। আমি একটা প্রশ্ন করছি। হ্যাঁ স্যার বলুন। বলছি যে স্যার যে বললেন না যে যারা চুলে চুলের দাড়িতে রং টং করে, এটা তো একটা ইনকন্ডিশন অসঙ্গতি তো বটেই, কোনটা? কিন্তু অনেকে যারা চুলে রং করে বা দাড়িতে রং টং করে, এগুলো তো একটা অসঙ্গতি তো বটেই, তো ইনকন্ডিশন বটে। কিন্তু তা বাদে যদি সে লোকটা শৌখিনতার জন্য করে, তাহলে কি সেটা ওটা কি হবে? তাহলে কি সোরা হবে? আর সেটাকে জিজ্ঞেস করে বুঝতে হবে, শৌখিনের জন্য রং করবে কেন? তার ভালোবাসাটা কি নকলের প্রতি না আসলের প্রতি, সেটা তো দেখতে হবে। ব্যাপার মোটা তার ভালোবাসাটা কোন দিকে? নকল গ্রোথ হলে তাকে টিউমার বলছি, তাই তো? হ্যাঁ, সে তো বটে। নকল, তাহলে তার ভালোবাসাটা কি আসলের প্রতি? আমার এই যে বুড়ো হয়েছি, আমি বুড়ো হয়েছি, আমার এখন কাঁচা চুল খুঁজে খুঁজে দেখতে হবে গোটা কয়েক আছে, কিন্তু এবার আমি তো রং করতে পারি, আমাকে তো ফ্রিতে, আমি বলবো ফ্রিতে দিলে আমি রং করবো না। আর ঘটনা হচ্ছে এই মানসিকতাটা কথা, আমার এই বয়সটাকে আমি চুল রং করে লুকাবো, এই যে মানসিকতাটা যেটা, এই যে চুল করাটা বড়, চুলটা রং করা বড় কথা না, আন্ডারলাইন তার মোডাস অপারেন্ডিটা বুঝতে হবে, যে কথাটা আমরা বারবার বলি ক্লাসে, আমরা কয়েক বছর ধরে বলে চলেছি। মোডাস, উদ্দেশ্য, কেন সে করছে এটা, কেন সে করছে, এটা জিজ্ঞেস করে বুঝতে হবে তো। আচ্ছা এবার ধরুন স্যার, সে যদি যেখানে চাকরি করে বা পড়ে, সেখানে আর সবাই করছে, সেখানে সে করতে বাধ্য হচ্ছে আর কি, তাহলে সেটা কি হবে? সেটা তো অন্য কথা, আপনাকে বন্দুক ধরিয়ে তো আপনাকে অনেক কিছু করে নেওয়া যায়, ভয় দেখে অনেক কিছু করে নেওয়া যায়, সেটা কি আপনার সিমটম হবে? এবার যদি ওটাকে অতিক্রম করে যদি এগিয়ে যান, তাহলে আপনার কারেজিয়াস হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। যেমন আপনি করেছেন, সেটা ওপেনলি আর বলতে চাইছি না, কতগুলো করেছেন সেটা তো ওপেনলি বলা যাবে না। হ্যাঁ, আমাদের একটা সীমাবদ্ধ আছে, তো আমরা অনেক সময় পিছিয়ে আসতে বাধ্য হই, আমাদের ক্ষমতাটা সীমাবদ্ধ। হ্যাঁ, আমাদের সেদিনকে দেখলাম স্বাস্থ্যমন্ত্রীকে যারা অভ্যর্থনা দিচ্ছে, অনেকে তার মধ্যে পলি করে। যাকে এগুলো না বলাই ভালো, এগুলো থাক, এগুলো থাক। আমাদের কাজ হচ্ছে আমরা শিখবো, আমরা সুন্দরভাবে করবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে আজকের বিষয়ে? কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে না, সবাই বুঝে গেছে? মনে হচ্ছে তো কোনো প্রশ্ন পাচ্ছি না স্যার। স্যার, আমার একটু আগে জ্বর এসে গেছিল হঠাৎ করে, আপনার আলোচনা শুনতে শুনতে জ্বরটা কমে গেল। বাহ বাবা, তাহলে ভিজিটটা পাঠিয়ে দেবেন কিন্তু। আচ্ছা, না, এই রেকর্ড আমার আছে, এই রেকর্ড আমার আছে, আমারও শরীর ভালো হয়ে যায় আলোচনা করতে করতে। স্যার এটা রুব্রিক কি হবে? এটা কিছুই নয়, ভালোবাসা, হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা থাকলে, তুমি যখন মনটা একটা ভালো জিনিসে দেবে, তখন তোমার মনটা ভালো হয়ে যাবে নাকি? তুমি বলো না, মনটা ভালো হলে তো শরীরটা ভালো হবে, এটাই নিয়ম। ওই জন্য পরিবেশটাকে বুঝতে হয়, সিমটমের ক্ষেত্রে বুঝতে হয়, সিমটমের ক্ষেত্রে বুঝতে হয় কোন পরিবেশ থেকে সিমটমটা তৈরি হলো। এটাকে কি অকুপেশন এমুনারেশন বলা যাবে না? না, অকুপেশন এমুলেশনটা হতেই পারে,
না হওয়ার কিছু নেই, কিন্তু এখানে ব্যাপারটা অন্য। অকুপেশন মানে তোমার তুমি যে নির্দিষ্ট কাজটা তুমি রেগুলার করছো, কাজের মধ্যে ডুবে থাকছো। অকুপেশন এমন হচ্ছে না, জিজ্ঞেস করতে হবে যে তোমার শরীর খারাপ হলে এটা তো তুমি অন্যান্য কাজ করতে থাকো তখন। মাইন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে এটা তো ডাইভার্সন অফ মাইন্ড হয়ে যাচ্ছে, দাঁড়াও, সেই জন্য সে সুস্থ হয়ে যাচ্ছে। না ওকে প্রশ্ন করতে হবে, যখন তোমার শরীর খারাপ হয় তখন তুমি ঘরে কাজকর্ম করলে তখন কেমন থাকো? তখন কি তুমি কাজের জায়গায় যাও? এইবার জিজ্ঞেস করলে বোঝা যাবে না। ক্লিয়ার হয়ে নিতে হবে, হ্যাঁ, মানে আমাকে ক্লিয়ার হয়ে নিতে হবে। যদি দেখা যায় যে যে সর্বক্ষেত্রেই তার এরকম মনের ডাইভার্সন হলে সে সুস্থ বোধ করছে, তখন এটা একটা সিমটম হবে। তখন অকুপেশন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা জিজ্ঞেস করে বুঝে নিতে হবে। তুমি দেখবে অনেকেই আছে, আমি অনেক পেশেন্টকে আমি দেখেছি, আমি কীর্তনে গেলে জানেন ডাক্তারবাবু, হ্যাঁ আমার আনন্দে চোখে জল এসে যায়, আমি কীর্তনে গেলে খুব ভালো থাকি, কয়েকদিন ভালো থাকি। পেশেন্ট বলছে আমি তার বাড়িতে উৎসাহ দিয়ে বলো কীর্তন হলে পরে ওনাকে পাঠিয়ে দেবো। আমি বলেছি অন্য কারণে। আচ্ছা স্যার। আচ্ছা, এর পরেরটা রেডি করতে শুরু করো। আচ্ছা স্যার, ঠিক আছে। আমরা দ্বিতীয় পর্বে আলোচনা শুরু করব। তার আগে আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি।